এটা জিওমেট্রি ক্লাস 2। ত্রিভুজের ক্ষেত্রে আমি কি বলতে পারি, এর আগের দিন বলেছিলাম ত্রিভুজে বলেছিলাম যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে এবং বাহুগুলো এমনভাবে থাকবে যাতে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য অপর দুই বাহুর দৈর্ঘ্যের যোগফলের থেকে অবশ্যই ছোট হবে। তো সেক্ষেত্রে একটা জিনিস বলতে পারি যে আমরা ত্রিভুজ, আজকে যদি পাঠটা বলি এরকম, ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল বা আমাদের ট্রিপলেট যেটা, সেটা কিভাবে আসে, একটা ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে হয়, এরিয়া ট্রায়াঙ্গেল। এর আগের দিন আমি ইংলিশগুলো কন্টিনিউ করেছিলাম, ইংলিশ টার্মগুলো আমি এবারেও লিখে যাব, কারণ কি ঝাড়খণ্ড টেটের ফর্ম বেরিয়েছে, সেখানেও অনেকে অ্যাপ্লাই করবে ইংলিশ টার্মগুলো, ওই জন্য ম্যাথামেটিক্সে ইংলিশ টার্ম জানা খুব কঠিন না, সিম্পল, সেটা একটু মনে রাখতে পারলে খুবই সুবিধা হবে। এরিয়া বা ক্ষেত্রফল যেটা হয়, কারোর মাইক, এরিয়া বা ক্ষেত্রফল যেটা আমরা বলবো ত্রিভুজের ক্ষেত্রে, সেটা কি হয় না, সেটা হয় এরকম যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়। ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? মানে এই যদি একটা ত্রিভুজ হয়, তাহলে এইটা যদি তার উচ্চতা হয়, মানে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, সাপোজ এ বি সি। আচ্ছা, এই কোণটা এ মানে এর বিপরীত বাহু এটা হবে এ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট বি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট সি। তাহলে এটার ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফলটা হয়ে যাবে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি, যেহেতু উচ্চতা আমি এইটা দিয়েছি, তাহলে হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে এই যে এ, মানে বিসিটাকে আমি এ বলেছি, ইন্টু উচ্চতাটা যদি এইচ হয়, হাফ ইন্টু এ ইন্টু এইচ, বা এটাকে আমি H1 নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বা আমি যদি এইটাকে ভূমি ধরি, ভূমি তো আমি এখন আমি ভূমি ধরেছি এইটাকে, কোশ্চেনটা ভালোভাবে বুঝতে হবে ধর্মটা। এই ত্রিভুজের ক্ষেত্রে আমি এই বিসি বাহুটাকে আমি ভূমি ধরলাম, বিসি বাহুটাকে ভূমি না ধরে আমি যদি এসি বাহুটাকে ভূমি ধরি, এই এসিটাকে যদি ভূমি ধরি, তাহলেও তো ত্রিভুজের ক্ষেত্রফল হতে পারে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে এসি বাহুটাকের ক্ষেত্রে, তাহলে এরিয়ার ক্ষেত্রে আমি এটাও বলতে পারি, আমি এই এসিটাকে যদি যখন ভূমি ধরি, তখন ক্ষেত্রফলটা কত হবে, হাফ ইন্টু ভূমিটা কত, ভূমি হচ্ছে বি, ইন্টু উচ্চতাটা কত, এখান থেকে উচ্চতাটা আমি একটা আনবো এরকম করে, এখানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, এটার নাম দিলাম সাপোজ H2, এই উচ্চতাটা, তাহলে হাফ ইন্টু বি ইন্টু H2। বা আমি যদি এই এসি বাহুটাকেই ভূমি ধরি, তাহলে তার সাপেক্ষে উচ্চতা হবে এইটা, এই কোণটা যদি 90 ডিগ্রি হয় অবশ্যই, তাহলে এরিয়া সমান সমান আমি বলতে পারি হাফ ইন্টু এইটা বাহু দৈর্ঘ্য কত সি, ইন্টু উচ্চতা হচ্ছে, আমি উচ্চতাটার নাম দিয়ে দিলাম H3। তাহলে তিনটাই ত্রিভুজের ক্ষেত্রফল, এইটাকে ভূমি ধরলে এটা হবে তার উচ্চতা, এটাকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো। বা আমার কাছে যদি এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে এটা জানবো এবং তার উচ্চতাটা জানবো, সেটা হয়ে যাবে হাফ ইন্টু ভূমি, সেটাও ত্রিভুজটার ক্ষেত্রফলই হবে। আবার এটাকে ভূমি ধরলে সেটাও হবে ত্রিভুজের ক্ষেত্রফল, তিনটাই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, হাফ ইন্টু এ ইন্টু H1 ইজ ইকাল টু হাফ ইন্টু বি ইন্টু H2 ইজ ইকাল টু হাফ ইন্টু বি ইন্টু H3। সবগুলোতে হাফ কেটে যায়, তাহলে বলতে পারি a ইন্টু H1 ইজ ইকাল টু বি ইন্টু H2 ইজ ইকাল টু সি ইন্টু H3। ঠিক আছে, হাফ হাফ কেটে গেলে a H1 ইকুয়াল টু বি H2 ইকুয়াল টু সি H3, এটা সমান, এটা কনস্ট্যান্ট, সবগুলোই সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট ত্রিভুজের ক্ষেত্রে
মানে ক্ষেত্রফলটা যদি একই হয়, একটা ত্রিভুজের ক্ষেত্রফল অবশ্য আলাদা আলাদা হবে না, একটা ত্রিভুজের ক্ষেত্রফল তো একটাই হবে। একটা নির্দিষ্ট ত্রিভুজের ক্ষেত্রে ভূমি, সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রে ভূমি আর উচ্চতা হবে পরস্পরের ব্যস্তানুপাতিক। তার মানে a প্রপোর্শনাল টু 1/s, বা বাহু প্রপোর্শনাল টু, বাহু হচ্ছে প্রপোর্শনাল টু 1 বাই উচ্চতা। তাহলে একটা নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, বাহু মানে ভূমি, বাহু বলা বলবো না, যেটাকে ভূমি ধরছি আমি, ভূমি প্রপোর্শনাল টু হচ্ছে 1 বাই উচ্চতা, যেটাকে আমি ভূমি ধরছি। যার ভূমি যত বেশি হবে উচ্চতা তত কম। অবভিয়াসলি এটা তুমি জানোই যে সাপোজ এই একটা ত্রিভুজ ধরলাম, এটা যদি আমার ভূমি হয় তাহলে উচ্চতা হবে এটা। এই ভূমির দৈর্ঘ্যটাকে আমি বাড়িয়ে দিই, যদি এরকম করে যদি করি তাহলে উচ্চতাটা কি হবে, কমে যাবে। ঠিক আছে, এটাকে টানলে এটা ছোট হয়ে যাবে। তো এই একটা ত্রিভুজের ধর্ম আমি বলতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল এভাবে বের করা যেতে পারে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবারে আরো একভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, কিভাবে? সাপোজ এই হচ্ছে আমার এ বি সি ত্রিভুজ। এ কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট এ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট বি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট সি। হয়ে গেল, এটা একটা এবিসি ত্রিভুজ। আচ্ছা, বলছি যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমি বলতে পারি, কোন এই বাহু আর এই বাহু যদি দৈর্ঘ্য জানি আর সংলগ্ন কোণটা যদি জানি, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা হয়ে যাবে, ক্ষেত্রফলটা বলতে পারবো হাফ ইন্টু বি ইন্টু সি ইন্টু সাইন এ। ঠিক আছে, কি বললাম, যে বাহু দুটো জানি এবং তাদের সংলগ্ন কোণটা সেটা জানলেই হয়ে গেল হাফ ইন্টু বি ইন্টু সাইন এ, এটা হয়ে গেল এই ত্রিভুজটার ক্ষেত্রফল। বা আমি যদি এই বাহু আর এই বাহু জানি আর এই কোণ যদি জানি, তাহলে ক্ষেত্রফলটা কত হয়ে যাবে, হাফ ইন্টু এ ইন্টু সি, এই যে এই বাহু আর এই বাহু এবং তাদের সংলগ্ন কোণ হচ্ছে এটা সাইন বি, তাহলে হাফ ইন্টু এ ইন্টু সাইন বি, এটা হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। বা আমার যদি এইটার এটা জানা থাকে এবং এই সংলগ্ন কোণটা জানা থাকে, তাহলেও ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। বিজ্ঞান বলছে কিভাবে, হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন সি, এইভাবেও ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। তাহলে আমার পরীক্ষায় ডেটা কি থাকছে, কি ডেটা দেওয়া থাকছে, সেই নিয়ম অনুযায়ী সেইটাকে ফলো করেই আমরা কখন কোনটা ইউজ করবো, কোনটা ইউজ করে আমার অঙ্কটা তাড়াতাড়ি হবে বা ইজি পদ্ধতিতে হবে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। যখন যেটা যেটা দেওয়া থাকছে সেই অনুযায়ী কাজ করতে হবে। সাপোজ কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে ভূমিও দেওয়া নেই, উচ্চতা দেওয়া নেই, বা ভূমির দুটো ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া নেই, তার ক্ষেত্রফল তো আমরা এভাবে বের করতে পারবো না। দেখা গেলো ভূমি দেওয়া আছে আর দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, তাহলে আমাকে এই পদ্ধতি দিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা কোশ্চেন অনুযায়ী হবে। আচ্ছা, আর কি বলতে পারি? আচ্ছা, এখান থেকে আমি যেমন একটা এক্সাম্পল দিতে পারি। সাপোজ তোমরা দেখো, ভালো লাগবে। সাপোজ আমি একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, এ বি সি ডি ই। হ্যাঁ, আঁকলাম এবং আমি বললাম যে ট্রায়াঙ্গেল এডিই ত্রিভুজের যে ক্ষেত্রফলটা বাই এই ক্ষেত্রফল, এটা দিয়ে বোঝাই ট্রায়াঙ্গেল ক্ষেত্রফলটা বোঝাচ্ছি, এটা দিয়ে আমি ট্রায়াঙ্গেল এডিই এর ক্ষেত্রফল এবং ট্রায়াঙ্গেল এবিসি এদের ক্ষেত্রফলের অনুপাতটা কত, এই ছোট ত্রিভুজটা এবং এই বড় ত্রিভুজটা এদের ক্ষেত্রফলের অনুপাতটা কত। আমাকে কোনো ডেটা দেওয়া নেই, কোনো রাশি দেওয়া নেই, কিচ্ছু দেওয়া নেই, আমাকে শুধু এই দুটো দেওয়া আছে, আমাকে অনুপাতটা বের করতে বলছে। কিভাবে বের করব, দেখো কিভাবে বের করব, ইজিলি বের করা যাবে, কারণ পদ্ধতি তুমি শিখেছো। কি পদ্ধতি শিখেছো? এই যে ট্রায়াঙ্গেল এডি, তোমাকে দেখতে হবে, ফার্স্ট কাজ তোমাকে দেখতে হবে কি, যে দুটো ত্রিভুজ বলছে সেই দুটো ত্রিভুজের কমন কোণ কোনটা, সাধারণ কোণ কোনটা, মানে যে কোণটা দুটো ত্রিভুজেরই আছে সেটা কোন কোণ। ট্রায়াঙ্গেল এডি তেও এই কোণটা আছে, ট্রায়াঙ্গেল এবিসি তেও এই কোণটা আছে। তাহলে আমার মনে পড়ে গেল যে কোনো একটা কোণ যদি জানি আর এই সংলগ্ন বাহুগুলো যদি দৈর্ঘ্য জানি, সংলগ্ন বাহুগুলো যদি আমি দৈর্ঘ্য জানি, তাহলে আমি কি বের করতে পারবো, পুরো ত্রিভুজটা
আচ্ছা, এগুলো ধরো মান দিয়ে দিলাম, এটা দিলাম 3, এটা দিলাম 4, আচ্ছা এটা 5, এটা 3, ঠিক আছে, এরকম করে দিয়ে দিলাম। তাহলে কি হবে? তাহলে দেখো, তাহলে ত্রিভুজ এডি এর ক্ষেত্রফলটা কত হবে? ত্রিভুজ এডিই, এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল হয়ে যাবে, এইদিকে লিখছি আমি, ট্রায়াঙ্গেল এডিই বাই ট্রায়াঙ্গেল এবিসি। ক্ষেত্রফলটা কত হবে? এডি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলটা হবে হচ্ছে কি হাফ ইন্টু, এই যে এই বাহু জানি এবং এই সংলগ্ন কোণ জানি, হাফ ইন্টু 3 ইন্টু 4, হাফ ইন্টু 3 ইন্টু 4 ইন্টু সাইন এ। আর ট্রায়াঙ্গেল এবিসি যদি বলি, ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফলটা কত হবে? এবিসি এর ক্ষেত্রে এইটা, এই বাহু জানি, তার সংলগ্ন কোণ হচ্ছে, এই বাহুর দৈর্ঘ্য কত? 3 আর 5 8, এই বাহুর দৈর্ঘ্য 4 আর 3 7। তাহলে আমি লিখবো হাফ ইন্টু 8 ইন্টু 7 ইন্টু সাইন কত? এটারও সংলগ্ন কোণ কত? এই যে সাইনে কেটে গেল, হাফ হাফ কেটে গেল, অ্যান্সার হয়ে যাবে 3 4 12 বাই 7 8 56, বা এখানে কাটাকাটি যেত, আমার এখানে কাটাকাটি যেত, 2 দিয়ে করলে 3 বাই 14, অ্যান্সার হয়ে যেত কত? 3 বাই 14। তাহলে রেশিওটা হয়ে যেত 3:14। বোঝা গেল? এইভাবেও কোশ্চেন করা যায়, পরীক্ষায় কি থাকছে তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, আজকে আমরা ইন্টারেস্টিং জিনিস শিখবো আরো একটু পরেই, সেটা হচ্ছে বহুভুজ, যেটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় থাকে। আচ্ছা, ত্রিভুজের আর অল্প কিছু জিনিস বাকি আছে, সেটা বলে দিচ্ছি। ত্রিভুজের ক্ষেত্রফল আরো একভাবে বের করা যায়, সেটা হচ্ছে যদি ত্রিভুজটা সমকোণী থাকে তাহলে বের করাটা ভেরি ইজি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওই সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্যটাই হচ্ছে উচ্চতা। এই যদি আমার একটা সমকোণী ত্রিভুজ হয় এ বি সি, এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে ভূমি, যদি বলি বেস, ভূমি, কেউ জয়েন করলো নাকি দেখি, অতীন্দ্র সামন্ত, হ্যাঁ ঠিক আছে। তাহলে এ বি এটা কি হবে? এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, ইংরেজিতে বলা হয় পারপেন্ডিকুলার। আচ্ছা, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে বিজ্ঞান বলে এটাকে অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু, সেটা সব থেকে বড় বাহু, ওই জন্য অতি নাম দেওয়া, অতিভুজ। এটাকে ইংরেজিতে বলা হয় হাইপোটেনিউস। কোনো অসুবিধা নেই, আমরাও জানবো, ইংলিশ টার্মগুলো জানবো। আবার বলছি, সামনে ঝাড়খণ্ড টেট আছে। তো পিথাগোরাস বাবু এখান থেকে উত্তর পিথাগোরাস বাবু এখান থেকে আমাদের সূত্র বলে দিয়েছিলেন যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়। অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে এই যে এটার স্কয়ার, সেটা হচ্ছে এটার স্কয়ার যোগ এটার স্কয়ার। এবার ক্ষেত্রফলটা কি এরকম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে? ক্ষেত্রফলটা, এরিয়াটা ভেরি ইজি, আমরা জানি ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবারে পরীক্ষায় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনটা ভূমি আর কোনটা উচ্চতা দেখার দরকার নেই, কারণ গুণ করছেন, 4 কে 3 দিয়ে গুণ করা, 3 কে 4 দিয়ে গুণ করা একই ব্যাপার, 10 কে 3 দিয়ে গুণ করা, 3 কে 10 দিয়ে গুণ করা একই ব্যাপার। সেম ভাবে এইটা যদি ভূমি ধরি এটা উচ্চতা হবে, এটা ভূমি যদি ধরি তখন এটা উচ্চতা হবে। তো আলটিমেটলি ব্যাপার আমাকে এই দুটো গুণ করতে হবে। তাহলে আমরা একবার বলতে পারি হাফ ইন্টু এই বিসি ইন্টু এবি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ সংলগ্ন বাহুগুলোর দৈর্ঘ্যকে গুণ করে হাফ দিয়ে গুণ করলে আমি কি পাচ্ছি? হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদের দৈর্ঘ্য মানে হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল। এবার আমি ওই যে বললাম পিথাগোরাসটা একটু বলবো, ভালো হবে। ট্রিপলেট, ট্রিপলেট, ট্রিপলেটটা কি খুব কাজে লাগে পরীক্ষায়? ট্রিপলেট শর্টকাটের জন্য কাজে লাগে, শর্ট করে অঙ্ক দ্রুত করার জন্য কাজে লাগে। কোনো একটা ত্রিভুজ আমি দেখেই কি করে বুঝবো এটা সমকোণী কিনা? আমাকে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, মানে ডেটা মনে রাখতে হবে, যেগুলো দেখলাম হ্যাঁ এটা সমকোণী ত্রিভুজ। ট্রিপলেট গুলো কিরকম? মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেমন এটা যদি 3 হয়, এটা 4 হবে, এটা 5 হবে, কারণ 3 এর স্কয়ার যোগ 4 এর স্কয়ার করলে 5 এর স্কয়ার হয়। 3 এর স্কয়ার
যোগ 4 স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার। তার মানে সমকোণী ত্রিভুজের ভূমি যদি 3 হয়, লম্ব যদি 4 হয়, বা লম্ব যদি 3 হয়, ভূমি যদি 4 হয়, তাহলে অতিভুজ হবে 5, কারণ 3 স্কোয়ার আর 4 স্কোয়ার যোগ করলে 5 স্কোয়ার হয়। ঠিক আছে, তাহলে 3 4 5 হচ্ছে একটা ট্রিপলেট, মানে সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু যে আছে সেটা নিয়ে একটা ট্রিপলেট বলছিলাম। এবার 3 4 5 যদি ট্রিপলেট হয়, এটাকে 2 দিয়ে গুণ করলে 6 8 10, এটাও ট্রিপলেট হবে। 9 12 15 ট্রিপলেট হবে। 12 16 25 20 ট্রিপলেট হবে। সরি, 4 দিয়ে করলে 12 16 আর 20, হ্যাঁ ট্রিপলেট হবে। 5 দিয়ে করলে 15 20 25 ট্রিপলেট হবে। এইভাবে আমার ট্রিপলেট পরপর চলতে থাকবে। বোঝা গেল? তাহলে আমরা দেখে বুঝতে হবে আমাকে। আচ্ছা, আর কি হতে পারে? সাপোজ 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার দিলে এটা কত হয় দেখো, 25 আর 144 169 13 স্কোয়ারের সঙ্গে ট্রিপলেট। তাহলে 5 12 13 এটা একটা ট্রিপলেট, এটা একটা যেমন ট্রিপলেট গেল। আর একটা ট্রিপলেট হচ্ছে 5 12 13, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি 10 24 26 এটাও হবে, বা 15 36 39 এরকম করে চলতে থাকবে। 4 দিয়ে গুণ করলে 20 48 52, ওটাও ট্রিপলেট হবে। তাহলে আমাকে মেইন একদম বেসিকটা যেটা, সেই ট্রিপলেটটা জানতে হয়, বাকিগুলো আমরা মনে রাখতে পারবো। আচ্ছা, আর একটা কোনো হয় 8 15 17 হয় কি 18 64 15, হ্যাঁ 8 15 17 একটা হবে। যেমন 8 স্কোয়ার যোগ 15 স্কোয়ার সমান সমান 17 স্কোয়ার। 64 আর 15 225 কত হলো 289, 17 স্কোয়ার মানে কত 289। তাহলে 8 15 17 এটা একটা ট্রিপলেট। 8 15 17 এটাও একটা কি ট্রিপলেট। তাহলে 16 30 34 এটাও ট্রিপলেট হবে। বা 3 8 24 3 15 45 3 17 51 এটাও একটা ট্রিপলেট হবে। আমরা সবাই এটা মনে রাখি, কিন্তু এগুলো মনে রাখি না। আমাকে তখন দেখতে হবে যে এটাকে 2 দিয়ে গুণ করলে বা এটাকে 3 দিয়ে ভাগ করলে বা 2 দিয়ে ভাগ করলে আসছে কিনা। তো এইভাবে আমাকে ট্রিপলেট গুলো মনে রাখতে হয়। তাহলে 3টা ট্রিপলেটের এখানে এক্সাম্পল দিলাম, আরো কিছু কিছু হয়, তোমরা অ্যানালাইসিস করলে আরো পাবে। তো ট্রিপলেট গুলো মনে রাখাটা খুব জরুরি। ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ট্রিপলেটটা আসে, যেখানে লম্ব ভূমি অতিভুজ কোনটা কত কত হতে পারে তার একটা চার্ট, সেটাকে আমরা ট্রিপলেট বলছি, যেটা শর্টকাট অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে, অঙ্ক দেখেই অ্যান্সার করার ক্ষেত্রে কাজে লাগে। আমার কাছে প্র্যাকটিস করাবো আজকে, তখন তোমরা দেখতে পারবে যে এটার গুরুত্বটা কি। ওকে, এটা হলো নর্মাল পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। বিভিন্ন পদ্ধতিতে ত্রিভুজ, এবার লাস্ট কোনটা, লাস্ট একটা ক্ষেত্রফল বলবো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা যেটা বলবো, সেটা হচ্ছে গিয়ে এরকম। এই যে এ বি সি ত্রিভুজ, এ কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট এ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট বি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট সি। তাহলে এবার আমি কিছুই জানি না, আমি শুধু ত্রিভুজের বাহু তিনটার দৈর্ঘ্য জানি, না জানি উচ্চতা, না জানি অন্য কিছু। আমাকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। কিভাবে বের করব? কিছুই জানি না, কিন্তু আমাকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। আমি কিভাবে বের করব? আমি বের করতে পারবো, একটা ফর্মুলা আছে যেটাকে বলে হিরনের ফর্মুলা, হিরনস ফর্মুলা। হিরনস ফর্মুলাটা কি বলছে ত্রিভুজের ক্ষেত্রে? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্রটা হচ্ছে রুটের ভেতর এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। কিন্তু এই ফর্মুলাটাকে আমরা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবো। পরীক্ষায় কোশ্চেনগুলো এমনভাবে থাকে যে এই ফর্মুলাটা ইউজ করার দরকার পড়ে না। সহজ, ফর্মুলাটা সহজ, কিন্তু একটু কঠিন, মানে সরি কঠিন বলছি কেন, একটু লেন্দি হয়। কারণ কি এই এতগুলো সব গুণ করতে হয়। প্রথম কথাটা হচ্ছে এস কোথা থেকে আসলো? এস কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা। এস হচ্ছে কি? অর্ধ পরিসীমা, মানে ত্রিভুজটার যে পরিসীমা তাকে 2 দিয়ে ভাগ করলে আসে অর্ধ পরিসীমা। ইংরেজিতে বলা হয় সেমি পেরিমিটার। অর্ধ পরিসীমা।
মানে এক কথায় এস ইজ ইকুয়াল টু হচ্ছে ত্রিভুজের বাহু তিনটির যোগফল বাই 2। ঠিক আছে, যখন ওটা পেয়ে যাব তখন রুটের ভিতর এস ইন্টু এস মাইনাস এ, একবার এস থেকে এ বাদ দেবো, একবার এস থেকে বি বাদ দেবো, একবার এস থেকে সি বাদ দেবো, দিয়ে সেই তিনটা গুণ করব, তাহলে এটা আমরা পেয়ে যাব যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। এখান থেকে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমি বের করতে পারবো যদি বাহু তিনটির দৈর্ঘ্য জানা থাকে। ঠিক আছে, আচ্ছা, আর একটা কি হতে পারে, আরেকটা হতে পারে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, আমি এগুলো বলবো অবশ্য পরে। সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এ বি সি, যার এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে বি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি। সমবাহু ত্রিভুজ যেহেতু বলছি, সমবাহু ত্রিভুজ, ইংরেজিতে বলছি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, তার মানে এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে বিজ্ঞান বলছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে √3/4 এরিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। ঠিক আছে, √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, বা সহজ ভাষায় বলি √3/4 এর স্কোয়ার। বোঝা গেল? সমবাহু ত্রিভুজের হাইটও বের করা যায়। সমবাহু ত্রিভুজের উচ্চতা যদি বলি, হাইট বা উচ্চতা, তার ক্ষেত্রফলটা হয় হচ্ছে গিয়ে √3/2 ইন্টু এ। √3/4 ইন্টু এ স্কোয়ার করলে হচ্ছে সমবাহু ত্রিভুজের কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আর √3/2 ইন্টু এ করলে হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। বোঝা গেল? এইটা হচ্ছে কি আমাদের মোটামুটি বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট দিয়ে দিলাম। এবার পরীক্ষার হলে কোশ্চেন আসলে কিভাবে অ্যাপ্লাই করবো সেটা আমি প্র্যাকটিসের সময় বলে দিচ্ছি। নেক্সট, ত্রিভুজে মোটামুটি যা বলে দিলাম, যতটুকু মনে পড়ছে আমার এতটুকু বললেই হবে। কোনো কিছু যদি মিস হয়ে যায় আমি মনে পড়লে বলে দিতে পারি। এবারে আমি মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বহুভুজ। ইংরেজিতে বলা হয় পলিগন। পলিগন মানে বহুভুজ, মানে তিনটা বা তার বেশি বাহু শুরু হয়ে গেলে তখন আমার নাম, বাংলায় যেমন আমাদের একভাবেই ত্রিভুজ, তিনটা বাহু হলে ত্রিভুজ, চারটা বাহু হলে চতুর্ভুজ, পাঁচটা বাহু হলে পঞ্চভুজ, ছয়টা বাহু হলে ষড়ভুজ, সাতটা বাহু হলে সপ্তভুজ, আটটা বাহু হলে অষ্টভুজ, নবভুজ, দশভুজ, এভাবে নাম দেওয়া হয়। এবারে ইংরেজিতে ওরকম তিনটা পার হয়ে গেলে আমরা যখন বহুভুজ যেমন বলি, ইংরেজিতে বলা হয় সেটাকে পলিগন। ট্রায়াঙ্গেল, চতুর্ভুজটাকে আমরা কি বলি, কোয়াড্রিল্যাটারাল বলি। হ্যাঁ, কোয়াড্রিল্যাটারাল বলি। তারপর থেকে আমরা পঞ্চভুজ হলে পেন্টাগন, ষড়ভুজ হলে হেক্সাগন, সপ্তভুজ হলে হেক্টাগন, হ্যাঁ অক্টাগন, এইভাবে পরপর নামগুলো দেওয়া হয় বহুভুজগুলোর, মানে যতগুলো বাহু ততগুলো সেই অনুযায়ী নামটা দেওয়া হয়। তো এখানে আমরা ক্লাস 7 বা 8-এ শিখেছিলাম যে ফর্মুলাটা অবশ্যই সুষম বহুভুজের ক্ষেত্রে। সুষম বহুভুজ মানে কি, যেমন সমবাহু ত্রিভুজ একটা সুষম বহুভুজ, যে তিনটা বাহু দৈর্ঘ্য সমান। সুষম মানে সবকিছু সমান হতে হবে। একটা সুষম যদি হয়, যেটাকে বলে সুষম বহুভুজ বা রেগুলার পলিগন। সুষম বহুভুজ বা রেগুলার পলিগন। রেগুলার পলিগনের ক্ষেত্রে মানে সাপোজ আমি একটা এটা আঁকলাম,
এটাকে আমরা বলতে পারি সুষম বহুভুজ, যার প্রত্যেকটা বাহুদের উপর সমান। এটা 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 সমান। এটা যদি এ হয় এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে। এটা হচ্ছে একটা রেগুলার হেক্সাগন, মানে সুষম ষড়ভুজ, 6টা বাহু আছে এবং প্রত্যেকটা বাহুর উপর সমান। এই যে এরকম যদি কোনো সুষম বহুভুজ থাকে, তাহলে বিজ্ঞানীরা কি বললো, বললো যে সুষম বহুভুজের প্রত্যেকটা অন্তঃকোণ, যতগুলো অন্তঃকোণ আছে, এই একটা অন্তঃকোণ, 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 6টা অন্তঃকোণ। যত বহুভুজ, যতগুলো বাহু ততগুলো অন্তঃকোণ থাকবে। ত্রিভুজের 3টে অন্তঃকোণ, চতুর্ভুজের 4টা অন্তঃকোণ, পঞ্চভুজের 5টা অন্তঃকোণ। যত বহু, যতগুলো ভুজ, যতগুলো বাহু ততগুলো অন্তঃকোণ, ততগুলো শীর্ষবিন্দু। বোঝা গেল? তো বলছে যেটা 6টা বাহু, 7টা বাহু, 8টা বাহু, 9টা বাহু, 10টা বাহু, যদি 100টা বাহু হয়, 200টা বাহু হয়, nটা বাহু হয় যদি, তাহলে বলছে তাদের অন্তঃকোণগুলির সমষ্টি কি হবে? অন্তঃকোণের সমষ্টি, অন্তঃকোণ মানে আমি এর আগের দিনে বলেছিলাম ইন্টেরিয়র অ্যাঙ্গেল। অন্তঃকোণের সমষ্টিটা কি হয়? বিজ্ঞান আবিষ্কার করে বললো যে অন্তঃকোণের সমষ্টিটা হয় 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি, বা 2 ইন্টু n-2 সমকোণ। কি বলা হয়? 2 ইন্টু n-2 সমকোণ, বা এটাকেই সাজিয়ে লিখলে হয়ে যায় 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি মানে 180। তাহলে 180 ডিগ্রি, একটু উল্টো করে লিখি আমি, n-2 ইন্টু 180 ডিগ্রি, বা n-2 সরল কোণ, তাই না? 180 ডিগ্রিকে আমরা সরল কোণ বলি। এই যে সরল কোণ, একটা সরল রেখা, এটা হচ্ছে সরল কোণ, কারণ এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি, কে, তাই তো? তার মানে কোন একটা বহুভুজের ভিতরের কোণগুলো সমষ্টি কত, কোন একটা বহুভুজের ভিতরের কোণগুলি সমষ্টি কত, সেটা হচ্ছে কি ওই বহুভুজটা যত বাহু, বাহু যতগুলো আছে তার থেকে 2 বিয়োগ করে তাকে 180 দিয়ে গুণ করব। তার থেকে 2 বিয়োগ করে 180 দিয়ে গুণ করব, তাহলেই হয়ে যাবে ওর অন্তঃকোণগুলোর সমষ্টি। ঠিক সেই কারণেই ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত ডিগ্রি আমরা জানি, 180 ডিগ্রি। ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কিভাবে আসলো? কিভাবে আসলো? কারণ ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বাহু কয়টা? 3টা। তাহলে 3টার থেকে 2 বিয়োগ করবো, যে n-2, 3টার থেকে 2 বাদ দেবো, তাকে 180 দিয়ে গুণ করব। দেখো উত্তর মিলে গেছে, যে ত্রিভুজের কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি, সেটা আমাদের বহুভুজের সূত্রই বলে দিয়েছে, পলিগনের ফর্মুলাই বলে দিয়েছে যে বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এবারে বহিক কোণগুলির সমষ্টি কি হবে? অন্তঃকোণ তো বুঝে গেলাম, চতুর্ভুজের ক্ষেত্রে কি হবে? চতুর্ভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা কটা? 4টা, সেখান থেকে 2টা বাদ দেবো আমি, যতগুলো বাহু থাকবে তার থেকে 2 বাদ দিয়ে দেবো, 180 দিয়ে গুণ করবো, তাহলে হয়ে যাবে 360 ডিগ্রি। আমরা তাই জানি যে চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। কি, এটাই তো নিয়ম। আচ্ছা, অন্তঃকোণ হচ্ছে যে, এবার আসলাম বহিক কোণ বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল। বহিক কোণ বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, বহিক কোণ বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আচ্ছা, আমি এদিকে ছোট করে একটা দেখাচ্ছি। সাপোজ এই একটা ত্রিভুজ, এই একটা তার অন্তঃকোণ, তার যে কোনো একটা বাহুকে আমি যদি বাড়িয়ে দিই, এইটা যদি অন্তঃকোণ হয় তাহলে এটা হবে বহিক কোণ। আবার একইভাবে এইটা যদি অন্তঃকোণ হয় এটা হবে বহিক কোণ। একইভাবে এইটা যদি অন্তঃকোণ হয় এটা হবে বহিক কোণ, তাই না?
তাহলে এটা যদি অন্তঃকোণ হয় বাকিটা হবে বহিঃকোণ, সবগুলো মিলে কত ডিগ্রি? অন্তঃকোণ আর বহিঃকোণ মিলে কত হয়? অন্তঃকোণ আর বহিঃকোণ মিলে সমষ্টি একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এটা হচ্ছে অন্তঃকোণ, এটা হচ্ছে বহিঃকোণ, দুটো মিলে কত? 180 ডিগ্রি সরল কোণ। একইভাবে এটা একটা সরলরেখা, এটা অন্তঃকোণ এটা বহিঃকোণ, সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমাকে সবসময় মনে রাখতে হবে অন্তঃকোণ প্লাস বহিঃকোণ মানে হচ্ছে ইন্টেরিয়র প্লাস এক্সটেরিয়র মানে হচ্ছে কত? 180 ডিগ্রি। অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টিটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকেই বিজ্ঞানীরা প্রমাণ করে দিল যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বহিঃকোণের সমষ্টি কত হবে? বহিঃকোণের সমষ্টিটা কত হবে? n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলো যোগ করে যেমন পেলাম আমি n-2 × 180 ডিগ্রি, বহিঃকোণের সমষ্টি বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছে যে ওগুলো আর কোনো n টেনের গল্প নাই, বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি, ওর বাহুর সংখ্যার উপর ডিপেন্ড করবে না, বাহুর সংখ্যার উপর ডিপেন্ড করবে না, বাহুর সংখ্যা যাই হোক না কেন যে কোনো বহুভুজের বহিঃকোণগুলির সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এটা আমি প্রমাণ করে দিতে পারি এখানে ওখানে, কিন্তু টাইম নষ্ট হবে কারণ পরীক্ষায় প্রমাণ করা থাকবে না। আমাকে জানতে হবে যে কোনো একটা বহুভুজের বহিঃকোণগুলির সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি। এবার আমি যেহেতু সুষম বহুভুজ বলছি, তাহলে প্রত্যেকটা বহিঃকোণের মান সমান হবে, যেমন প্রত্যেকটা অন্তঃকোণের মানও সমান, প্রত্যেকটা বহিঃকোণের মানও সমান। এই জন্য কোনো একটা সুষম বহুভুজের প্রত্যেকটা যদি 360 ডিগ্রি যদি হয়, তাহলে যদি 10টা বাহু থাকে তাহলে প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি হবে? বহিঃকোণের মান কত হবে? 36 ডিগ্রি হবে। বাহু সংখ্যা দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। এই জন্য বাহু সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে অন্তঃকোণের তুলনায় বহিঃকোণ দিয়ে বের করাটা খুবই সহজ হয়, কারণ বহিঃকোণের সমষ্টিটা ফিক্সড, অন্তঃকোণের সমষ্টি যেমন ভ্যারিয়েবল n এর উপর ডিপেন্ড করছে, বাহুর সংখ্যা কত তার উপর ডিপেন্ড করছে। বহিঃকোণের ক্ষেত্রে বাহুর সংখ্যা কত তার উপর ডিপেন্ড করছে না, যার জন্য এটা দিয়ে বহিঃকোণের সমষ্টি দিয়ে আমি কি করতে পারি? বাহুর সংখ্যা বের করাটা আমার পক্ষে ইজি হবে। তাহলে 10টি বাহু বিশিষ্ট দিয়ে দিল আমাকে, 10টি বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান কত? প্রতিটি বহিঃকোণের মান কত বলো? প্রত্যেকটা এক্সটেরিয়র অ্যাঙ্গেলের মান? হ্যাঁ, 36 ডিগ্রি হবে। ভেরি গুড। কেন হবে আমি বললাম যে টোটাল সমষ্টিটা কত? 360 ডিগ্রি। তাহলে টোটাল সমষ্টিটা হচ্ছে 360 ডিগ্রি। এবার সুষম যেহেতু বলছি, সুষম কথাটা লিখতে হবে, সুষম কথাটা না লিখলে ভুল হবে। সুষম মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে প্রত্যেকটা কোণের মানও সমান হবে। 10টা যেহেতু বলছে তাহলে 10 দিয়ে ভাগ করলাম, তাহলে প্রত্যেকটার মান কত ডিগ্রি হবে? 36 ডিগ্রি হবে। বা যদি বলতো যে একটা সুষম বহুভুজের প্রত্যেকটা বহিঃকোণের মান 36 ডিগ্রি, প্রত্যেকটা বহিঃকোণের মান 36 ডিগ্রি, তাহলে কতগুলো বাহু আছে? তাহলে হয়ে যেত, তাহলে আমি বলতাম 360 ডিগ্রি বা একটার মান হচ্ছে 36 ডিগ্রি, তাহলে কয়টা বাহু আছে? না, বিজ্ঞান বলতো বাহু আছে 10টা। বোঝা গেল? পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব থাকে। আমি এর আগের দিন যেমন বলেছিলাম সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম, সেখান থেকে আমি একান্তের কোণ অনুরূপ কোণ, সেগুলোও পরীক্ষা খুব আসে এবং এটাও আসে এই বহুভুজের। বা যদি এখান থেকে আমাকে বলতো প্রতিটি অন্তঃকোণের মান কত, প্রত্যেকটা অন্তঃকোণের মান কত, সেটাও আমরা এখান থেকে বের করতে পারবো, সেটাও আমরা এখান থেকে বের করতে পারবো। করি একটা। আমি কোশ্চেন দিলাম যে 9টি বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত? প্রতিটি অন্তঃকোণের মান কত?
কিভাবে করব? 9টা বাহু বিশিষ্ট একটা সুষম বহুভুজের প্রত্যেকটা অন্তঃকোণের মান কত? কিছুই ডেটা দেওয়া নেই, শুধু দেওয়া আছে 9টা বাহু, এত কিছু দেওয়া নেই, প্রত্যেকটা অন্তঃকোণের মান চাইছে। এবার আমি জানি যে আমি যেহেতু বহিঃকোণের মান জানি, সেটা কাজে লাগাবো। বহিঃকোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। বাহুর সংখ্যা কয়টা? 9টা। তাহলে প্রত্যেকটা বহিঃকোণের মান কত? আমি অ্যান্সার করছি, সলিউশন করছি, সলিউশন, অ্যান্সার না। সলিউশনটা কি? প্রত্যেকটা বহিঃকোণ কত? প্রত্যেকটা বহিঃকোণ, টোটাল বহিঃকোণ 360 ডিগ্রি, বাহুর দৈর্ঘ্য কয়টা? 9টা। তাহলে প্রত্যেকটা বহিঃকোণের মান কত ডিগ্রি? 40 ডিগ্রি। প্রত্যেকটা বহিঃকোণের মান যদি 40 ডিগ্রি হয়, তাহলে প্রত্যেকটা অন্তঃকোণের মান কত ডিগ্রি হবে? এই যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি বহিঃকোণ হয়, তা অন্তঃকোণ তো এইটা। হ্যাঁ, হয়ে গেল। বহিঃকোণের মান যদি দেওয়া থাকে, তো অন্তঃকোণের মান তো আমি পেয়ে যাচ্ছি, 180 থেকে বাদ দিলে হলো। কারণ আমি প্রথমেই বলে দিয়েছিলাম, আমি প্রথমেই লিখে দিয়েছিলাম অন্তঃকোণ আর বহিঃকোণ মিলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে 180 মাইনাস 40 কত হয়ে গেল? 140 ডিগ্রি। বোঝা গেল? এইভাবেও কোশ্চেন করা যায়, বা উল্টোটাও হতে পারে। কোনো একটা সুষম বহুভুজের প্রত্যেকটা অন্তঃকোণের মান দেওয়া আছে, তাহলে বলছে বহুভুজটার কতগুলো বাহু আছে, সেটাও বের করতে পারবো। প্রত্যেকটা অন্তঃকোণের মান কত ডিগ্রি? 140 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা বহিঃকোণের মান 40 ডিগ্রি। তাহলে বহুভুজটা বাহুর সংখ্যা কয়টা? 9টা। যেভাবে ডেটা দেবে সেই ডেটা অনুযায়ী আমি যে কোনো কোশ্চেন বের করতে পারবো। কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। একশো ষাট, 160, 120, যে কোনোটা দিয়ে দিই একটা কোশ্চেন। সাপোজ কোন সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 120 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? বলো কত হবে? বহুভুজটির বাহু সংখ্যা, হ্যাঁ কত বললে? 6। ইয়েস, 6টা হবে। কেন হবে? কারণ হচ্ছে প্রত্যেকটা অন্তঃকোণের মান 120 ডিগ্রি। প্রত্যেকটা অন্তঃকোণের মান যদি 120 ডিগ্রি হয়, প্রত্যেকটা অন্তঃকোণের মান যদি 120 ডিগ্রি হয়, তাহলে বহিঃকোণের মান কত ডিগ্রি হবে? 180 থেকে 120 বা 60 ডিগ্রি হবে। প্রত্যেকটা বহিঃকোণ হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে টোটাল বহিঃকোণ কত ডিগ্রি হয়? সমষ্টি 360 ডিগ্রি। আর একটাই হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কটা বাহু আছে? 6টা বাহু আছে। কটা হলো বাহু? 6টা বাহু। এইভাবে কোশ্চেন সলভ করতে হবে। ভেরি গুড। আচ্ছা, এখন আমার মনে হয় আর কিছু বাদ থাকবে না। আজকে যতটুকু পড়াতে চেয়েছিলাম সেটা হয়ে গেছে। কোশ্চেনে যাই আমি কিছু। মধ্যমা, তারপর হচ্ছে অন্তঃকেন্দ্র, পরের দিন পড়াবো। ঠিক আছে, আজকে থাক। কোশ্চেন নাম্বার 1 বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 144 ডিগ্রি। বহুভুজটির বাহুর সংখ্যা কত? আচ্ছা, এগুলো অপশন বাংলায় দেওয়া আছে, কোশ্চেনও বাংলা দেওয়া আছে। এটা বাংলায় 144, হ্যাঁ 10টি হবে, তাই তো? এখানে প্রত্যেকটা অন্তঃকোণের মান কত ডিগ্রি বলছে? প্রত্যেকটা অন্তঃকোণের মান বলছে 144 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা বহিঃকোণ, হ্যাঁ 10টি যে বলছে একদম ঠিক বলছে। আমি করিয়ে দিচ্ছি কোশ্চেনটা। প্রতিটি বহিঃকোণ কত হবে? অন্তঃকোণ আর বহিঃকোণ মিলে কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে অন্তঃকোণ আছে কতটা? 144 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা বহিঃকোণের মান কত হবে? 180 বিয়োগ 144 মানে হচ্ছে 36 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা বহিঃকোণের মান হচ্ছে 36 ডিগ্রি। মোট সবগুলো বহিঃকোণ মিলে যোগ করলে কত হয়? 360 ডিগ্রি।
তাহলে বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যাটা হবে 360 ডিগ্রি বাই এক একটার মান হচ্ছে 36 ডিগ্রি, তাহলে বাহুর সংখ্যা হচ্ছে 10টি। আশা করি কারোর কোনো ডাউট থাকার কথা না। ওকে, নেক্সট বলছে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক ছেদ করলে একান্তর কোণগুলির সম্পর্ক কি হয়? এটা তো এর আগের দিনই বলে দিয়েছিলাম আমি, এটা আরবি এলপির কোশ্চেন। দুটো সমান্তরাল সরলরেখা কি হবে অ্যান্সার বলো? এই হচ্ছে দুটো সমান্তরাল হ্যাঁ, সমান্তরাল সরলরেখা যদি হয় সেক্ষেত্রে একটা ছেদক যদি ছেদ করে তাহলে একান্তর কোণ কোনগুলো? অল্টারনেট অ্যাঙ্গেল, এইটা আর এইটা আর এইটা আর এইটা। একান্তর কোণ হচ্ছে গিয়ে এই সরলরেখা দুটোর মাঝখানের কোণ, এই সরলরেখা আর এই সরলরেখা এদের মাঝখানের কোণ, এবং মানে ভিতরের কোণগুলো এবং ছেদকের উল্টো দিকের কোণগুলো একে অপরের সমান হয় এবং ওদের নাম হচ্ছে একান্তর কোণ। একে অপরের সমান হবে না কখন? যদি সরলরেখা দুটো সমান্তরাল না হয়। অসমান্তরাল যদি হয় সেক্ষেত্রে সমান হবে না, নাম কিন্তু থাকবে একান্তর কোণই নাম থাকবে, নাম চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে যেহেতু সমান্তরাল বলছে তাহলে সমান হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলছি একটি সুষম ষড়ভুজের হেক্সাগন, যেটাকে বলা হয় রেগুলার হেক্সাগন, সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত? বলো কি হবে? একটা সুষম ষড়ভুজের প্রত্যেকটা অন্তঃকোণের মান কত হবে? কি হবে কেউ বলে ফেলো, যা শিখেছি তার মধ্যেই হবে, আলাদা কিছু নেই। আমার কাছে কোনো ডেটা দেওয়া নেই, তার মানে আমি যেটা যেটা জানি, ইউনিভার্সিটি যেটা যেটা জানি সেটা জানি 360 ডিগ্রি। কি 360 ডিগ্রি? 360 ডিগ্রি হচ্ছে বহিঃকোণগুলির সমষ্টি। তাহলে এবং বাহুর সংখ্যা আমি জানি কয়টা? 6টা, তাই তো? তাহলে প্রতিটি বহিঃকোণ কত হবে? হ্যাঁ হ্যাঁ ওটাই, হ্যাঁ দেখো দুইভাবে করা যায় কোশ্চেনটা। তাহলে প্রতিটি বহিঃকোণ কত হবে? দুইটা পদ্ধতিতেই করা হচ্ছে, যার যেটা সুবিধা হবে সে সেটাই করবে। প্রতিটি বহিঃকোণ কত হবে? হ্যাঁ হ্যাঁ 120 হবে, 100, হ্যাঁ 120 হবে। আমি একটু বলে দিচ্ছি, প্রতিটি বহিঃকোণ কত হবে? দুইভাবে করাচ্ছি কোশ্চেনটা। 360 ডিগ্রি বাই বাহু আছে কয়টা? 6টা, তাহলে প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। প্রত্যেকটা বহিঃকোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তঃকোণ কত হবে? প্রত্যেকটা অন্তঃকোণ হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস মানে হচ্ছে 120 ডিগ্রি। এটা হচ্ছে ইজি মেথড। আর কেউ যদি জটিল করতে চায় কি করবে? অন্তঃকোণগুলি হ্যাঁ অন্তঃকোণের সমষ্টি দিয়ে কত অন্তঃকোণ, যেহেতু ষড়ভুজ বলছে 6টা বাহু, 6 থেকে 2 বিয়োগ করবো ইন্টু 180 দিয়ে গুণ করবো, এটা হচ্ছে কত আমার সমষ্টি, টোটাল সমষ্টি, তাকে 6 দিয়ে ভাগ করবো, তাহলে প্রত্যেকটা কোণের মান বেরিয়ে যাবে। তাহলে এটা 30, 4 30 120 ডিগ্রি। এভাবে করলেও হবে। ওকে, আশা করি কারো কোনো ডাউট নেই। নেক্সট কোশ্চেন বলছে যে একটি পঞ্চভুজের কর্ণের সংখ্যা কত? আচ্ছা, কর্ণের সংখ্যা এটা বলা হয়নি। কর্ণের সংখ্যা আমরা কিভাবে বের করবো এটা বলা হয়নি। বেশ, তাহলে ওটা বলি। কর্ণের সংখ্যা বলবো, তাই তো? কর্ণের সংখ্যা, নাম্বার অফ ডায়াগোনাল। নাম্বার অফ ডায়াগোনাল, কর্ণের সংখ্যা কি হবে? কোন একটা বহুভুজের কতগুলো কর্ণ থাকে। কর্ণের সংখ্যা কিভাবে বের করবো? আমরা ক্লাস যারা সায়েন্সের আছি 11 12-এ আমরা পড়েছিলাম পারমিউটেশন কম্বিনেশন, বিন্যাস সমবায়। কর্ণ হতে গেলে আমাকে কি থাকতে হয়?
কর্ণ দেখতে গেলে আমাকে থাকতে হয় যেটা, সেটা হচ্ছে কি ওর কতগুলো শীর্ষবিন্দু আছে বা কতগুলো বাহু আছে, কতগুলো বাহু আছে বা কতগুলো, যতগুলো বাহু থাকে ততগুলো শীর্ষবিন্দু থাকে। সেই সংখ্যাটা জানলে সেখান থেকে আমি কর্ণের সংখ্যা বের করতে গেলি। তার মানে সাপোজ এনটা যদি বাহু থাকে, কোনো একটা জিনিসের যদি এনটা বাহু থাকে, চতুর্ভুজ দিয়ে আমি প্রথমে বুঝিয়ে দিই। এই যে চতুর্ভুজ, চতুর্ভুজের কর্ণ কয়টা আমরা সবাই জানি, দুটা, এই একটা আর এই একটা, এটা হচ্ছে কর্ণের সংখ্যা। কিভাবে আসলে ব্যাপারটা? ব্যাপারটা এসছে এইভাবে, সাপোজ এনটা যদি বাহু হয় তাহলে সমবায় আমাদেরকে বলছে, পারমিউটেশন কম্বিনেশন আমরা বলছি, এর সমবায় আমাদের বলছে এর যে কোনো দুটো দুটো শীর্ষবিন্দু দিয়ে একটা কর্ণ তৈরি হয়। তবে যে কোনো হবে না এটা, কারণ যতগুলো নিজেদের মধ্যে আছে, এইটা এটা তো কর্ণ হয় না, এটা তো আর কর্ণ হয় না, এটা তো আর কর্ণ হয় না, নিজেদের মধ্যে তো কর্ণ হচ্ছে না, বিপরীত বাহুগুলো দিয়ে কর্ণ হচ্ছে। এই জন্য কর্ণের সংখ্যার ফর্মটা এরকম আসছে NC2 মাইনাস এন, NC2 মানে প্রত্যেকটা বাহু থেকে দুইটা করে নিয়ে যতগুলো হয় ততগুলো কর্ণ, মাইনাস ওর নিজের যে বাহুগুলো আছে সেগুলো বাদ, যতগুলো বাহু নিজে আছে তাদের মধ্যে কর্ণ হবে। এখান থেকে করলেই আসে n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস n। তাহলে n ইন্টু n ফ্যাক্টোরিয়ালটাকে আমরা লিখতে পারি n ইন্টু n মাইনাস 1, একদম বাচ্চাদের মধ্যে ভেঙে ভেঙে করাচ্ছি, ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, n ইন্টু n মাইনাস 1 বাই 2 মাইনাস n, মানে আমার আসলে এরকম n ইন্টু n মাইনাস 1 বাই 2 মাইনাস n, 2 লসাগু n স্কয়ার মাইনাস, আচ্ছা এটা গুণিত এরকমই থাক, আচ্ছা হলো n স্কয়ার মাইনাস n মাইনাস 2n। এখান থেকে দেখা যায় এটা হলো কি n স্কয়ার মাইনাস 3n বাই 2, বা এখান থেকে আসে n ইন্টু n মাইনাস 3 বাই 2। তোমাকে এইটা পরীক্ষা হলে প্রমাণ করার বা তোমাকে করার কোনো নেই, তোমাকে এটা মুখস্থ রাখতে হবে। কোনো একটা সুষম বহুভুজের কর্ণের সংখ্যা হচ্ছে n ইন্টু n মাইনাস 3 বাই 2। আমার হচ্ছে ফর্মুলা কোনটা দাঁড়ালো তাহলে, ফর্মুলা বললো, বিজ্ঞান বললো যে ফর্মুলা হচ্ছে আমার এটা, সরি, n ইন্টু n মাইনাস 3 বাই 2, কি n ইন্টু n মাইনাস 3 বাই 2, যতগুলো বাহু আছে তাকে তার থেকে 3 দিয়ে কম গুণ করো, 2 দিয়ে ভাগ করো, যতগুলো বাহু আছে তার থেকে 3 কম দিয়ে তাকে গুণ করো, 2 দিয়ে ভাগ করো, তাহলে কতগুলো কর্ণ আছে বেরিয়ে যাবে। ফর্মুলা হচ্ছে n ইন্টু n মাইনাস 3 বাই 2। সেই কারণেই দেখো ত্রিভুজের ক্ষেত্রে কর্ণ আসে না, ত্রিভুজের কর্ণের সংখ্যা 0, কারণ সূত্রই বলে দিচ্ছে, ওই জন্য আমাদের ত্রিভুজের ক্ষেত্রে কর্ণ হয় না, কারণ 3 ইন্টু 3 মাইনাস 3 মানে 0, 3 ইন্টু 0 বাই 2, ত্রিভুজের কর্ণ হয় না। চতুর্ভুজের কর্ণ 4 ইন্টু 1 বাই 2, 4 বাই 2 মানে দুটো কর্ণ। পঞ্চভুজের 5 ইন্টু 2 বাই 2 মানে 5টা কর্ণ। ঠিক আছে, এইভাবে আমরা কর্ণ বের করতে পারি। এবার কোশ্চেনে ফিরে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 4 বলছে একটি পঞ্চভুজের কর্ণের সংখ্যা কত, একটি পেন্টাগনের কর্ণের সংখ্যা কত, কত, এই যে n ইন্টু n মাইনাস 3, হ্যাঁ, বাই 2, 5 ইন্টু তার থেকে 5-এর থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2 বাই 2, 2 2 কেটে গেল, অ্যান্সার হয়ে গেল হচ্ছে 5টি। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল 5টি। আচ্ছা, এটা তো এর আগের দিন পূরক কোণের বাচ্চাদের জিনিস। কি বলছে, দুটি সম্পূরক কোণ মানে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, আর পূরক কোণ হলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। পূরক কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, সম্পূরক কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। বেশ ভালো কথা। বলছে অন্তর হচ্ছে 20 ডিগ্রি, বিয়োগফলটা হচ্ছে 20 ডিগ্রি। বলছে ছোট কোণটির মান কত। এ তো সেই আবার বাচ্চাদের জিনিসে চলে আসলো। আমরা জানি সম্পূরক কোণের বড় কোণটা যদি এ হয় আর ছোট কোণটা যদি ছোট এ হয়, সমষ্টিটা কত ডিগ্রি, 180 ডিগ্রি।
আর বিয়োগফলটা আবার অঙ্ক বলে দিয়েছে, a মাইনাস a হচ্ছে কত ডিগ্রি, 20 ডিগ্রি। বলছে ছোট কোণটার মান কত। আমি যখন নাম্বার সিস্টেম ক্লাস করেছিলাম তখন আমি বলে দিয়েছিলাম যে দুটো সংখ্যা যদি যোগফল জানা থাকে আর বিয়োগফল যদি জানা থাকে তাহলে বড় সংখ্যাটা হচ্ছে ওদের যোগ, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর ছোটটা হয় দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। সেম ভাবে দুটো সংখ্যা যদি গুণফল আর ভাগফল জানি তাহলে বড় সংখ্যাটা হচ্ছে রুটের ভিতর গুণফল ইন্টু ভাগফল, ছোটটা হয় রুটের ভিতর গুণফল বাই ভাগফল। তো এখানে আমার ছোটটা চাইছে, তাহলে এটা বিয়োগ এটা বাই 2, ছোটটা চাইছে 180 বিয়োগ 20 বাই 2, বা তোমরা যদি মনে আরো এমনিতেও করতে পারবে, এটা হাতি করা কিছু না। দুটো যোগ করলে 2a চলে আসবে, বা বিয়োগ করলে ছোট 2a চলে আসবে, ছোট বিয়োগ করলে 60, তাহলে 180 বিয়োগ 20 মানে হচ্ছে 160 বাই 2, মানে 160 বাই 2 মানে হচ্ছে কত ডিগ্রি হবে, 80 ডিগ্রি, তাই তো, 80 ডিগ্রি। তাহলে ছোট কোণটার মান কত ডিগ্রি হয়ে গেল, 80 ডিগ্রি। আশা করি এটাতে কারো কোনো ডাউট নেই, একদম ইজি জিনিস। ওকে, নেক্সট 6 নম্বর কোশ্চেন। বলছি একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার বাহুগুলো হচ্ছে 13, 14, 15 সেমি। বাহুগুলো কত, বাহুগুলো হচ্ছে 13, 14, 15 সেমি। বেশ ভালো কথা, আমাকে আর এখানে কিছুই ডেটা দেওয়া নেই। বলছে একটা বাহু 13, একটা বাহু 14, একটা বাহু 15, তার মানে এটা একটা বিষম বাহু ত্রিভুজ, স্কেলিন ট্রায়াঙ্গেল, যার 3টে বাহুর দৈর্ঘ্য আলাদা। আমি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা জানি, বিষম ত্রিভুজের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে রুটের ভেতর s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি। কিন্তু এখানে একটা ম্যাজিক আছে, ম্যাজিকটা আমি পরে বলবো। প্রথমে নর্মাল পদ্ধতিতে কোশ্চেনটা করাবো, প্রথমে নর্মাল পদ্ধতিতে করাবো, তারপর ম্যাজিকটা বলবো। কি এস এর ভ্যালুটা কত হবে, এস এর ভ্যালুটা হচ্ছে 3টা যোগ করে 2 দিয়ে ভাগ, মানে অর্ধ পরিসীমা। এদের পরিসীমা হচ্ছে 13 যোগ 14 যোগ 15 বাই 2, তাহলে 15, 13 হচ্ছে 28, আর 4 32, 42 বাই 2 মানে 21। অর্ধ পরিসীমা হচ্ছে 21, এস এর মানটা হচ্ছে 21। তাহলে 21 ইন্টু 21 বিয়োগ এ মানে কত 13, বি মানে কত 14, 21 বিয়োগ 14 আর 21 বিয়োগ 15। এই তো গল্প। কেউ জয়েন করলো আরো, হিমাংশু মন্ডল। ওকে, তাহলে আমি পেলাম, যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে রুটের ভেতর কত পেলাম, 21 ইন্টু 21 বিয়োগ 13 মানে হচ্ছে 8 ইন্টু 7 ইন্টু 6। দেখো তো এখানে রুট থেকে বের করা যায় নাকি, যেতে পারে রুট থেকে বের করা। 3 ইন্টু 7, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু 3। আমি এবার ভাঙার উদ্দেশ্য হচ্ছে রুট থেকে বের করবো। 3 2টা আছে, বাইরে একটা নিয়ে আসলাম। 7 2টা আছে, বাইরে একটা নিয়ে আসলাম। 2 4টা আছে, বাইরে 2টা নিয়ে আসলাম। তাহলে কত হয়ে গেল ক্ষেত্রফলটা, 3 7 21, 2 2 4, 4 21 84। ক্ষেত্রফলটা হয়ে গেল আমার 84 বর্গ সেমি। তবুও ডেটাগুলো এখানে ভালো দেওয়া ছিল জন্য ক্যালকুলেশনটা আরো ইজি হলো। যদি একটু ডেটা উল্টোপাল্টা থাকে, এখানে যদি ভগ্নাংশ টগ্নাংশ চলে আসে, বের করা আরো মুশকিল হয়ে যায়। এটা ঘটনা প্র্যাকটিক্যালি যেটা হয়। কিন্তু এখান থেকে আমরা একটা মারাত্মক পদ্ধতিতে আমরা কোশ্চেনটা করতে পারি। দেখো কি পদ্ধতিতে, এত কিছু না করে। বলছে 13, 14, 15 ট্রিপলেট মনে পড়ে, সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে ট্রিপলেট মনে পড়ে। দেখো একটা ট্রিপলেট ছিল 5, 12, 13, আর একটা ছিল 15 দিয়ে একটা ছিল। কত দিয়ে ছিল সেটা, একটা ছিল 5, 12, 13, সাপোজ এটা আমি ধরলাম 13, এটাকে ধরলাম আমি 14, এটাকে ধরলাম আমি 15। দেখো আমি
এটা ধরলাম 12, এটা 5, এটা ধরলাম 9। দেখো তো, তাহলে দেখো 5, 12, 13 আর 9, 12, 15, 9, 12, 15টা ট্রিপলেট ছিল। সরি, এটা লিখে নিই। 9, 12, 15 একটা ট্রিপলেট, মানে 9 এর স্কোয়ার 12 এর স্কোয়ার যোগ করলে 15 এর স্কোয়ার হয়, 5 এর স্কোয়ার আর 12 এর স্কোয়ার যোগ করলে 13 এর স্কোয়ার হবে। মানে কোনো সমকোণী ত্রিভুজের একটা বাহু যদি 5 হয়, একটা বাহু যদি 12 হয়, তাহলে অতিভুজটা হবে 13। সমকোণী ত্রিভুজের একটা 9, একটা 12 হলে একটা হবে 15, অতিভুজটা হবে 15। সেম ভাবে এই দুটো তো অবভিয়াসলি অতিভুজ ধরলাম আমি, 13। এই জন্য বলি ট্রিপলেট মনে রাখতে হবে, 5, 12, 13। আর এটা হচ্ছে কত, 14, এটা পুরোটা। তাই এইটুক যদি 5 হয়, তাহলে অবভিয়াসলি এটা 9 হবে, 9, 12, 15। 81 আর 140 করলে হচ্ছে 225। তো দুটো ট্রিপলেট এখানে আমার হয়ে গেল। এই যে দুটো ট্রিপলেট হলো, সেখান থেকে আমরা কি বের করতে পারি? এখান থেকে দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে এই যে ত্রিভুজটা আছে, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা যেহেতু লম্ব, এটা যেহেতু লম্ব 90 ডিগ্রি, তার মানে এটাই উচ্চতা, এটাই হচ্ছে ওর উচ্চতা। তাহলে উচ্চতাটা কত হয়ে যাবে? হাফ ইন্টু ভূমি হচ্ছে কত? 14, আর উচ্চতার হচ্ছে কত? 12। 7, 12, 84। দেখো, এক লাইনে কোশ্চেনটা শেষ। যদি শুধু ট্রিপলেট মনে রাখতে পারি, তাহলে কোশ্চেনটা এক লাইনে শেষ। একটাকে 13, একটাকে 15 ধরলাম, এই 14টাকে এদিকে 5, এদিকে 9 ধরলাম, তাহলে এদিকে একটা ট্রিপলেট হয়ে গেল 5, 12, 13, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। আবার এদিকে একটা ট্রিপলেট হয়ে গেল 9, 12, 15, তার মানে এটাও একটা সমকোণী ত্রিভুজ। তার মানে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এইটা একটা লম্ব, যার মানটা আমি কত বলেছি? 12। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার 84। আমরা নর্মাল পদ্ধতিতেও বের করেছি, স্মার্ট ওয়েতেও বের করলাম। নেক্সট কোশ্চেন, একটি সমবাহু ত্রিভুজের শিরকোণ 80 ডিগ্রি হলে ভূমির সংলগ্ন কোণ দুটির মান কত? সমদ্বিবাহু ত্রিভুজ মানে আইসোসেলিস ট্রায়াঙ্গেল, ইংরেজি টার্মগুলো মনে রাখবে, আবার বলছি, আইসোসেলিস ট্রায়াঙ্গেল। তাহলে এই যে সমদ্বিবাহু ত্রিভুজ আছে, শিরকোণটা কত ডিগ্রি? 80 ডিগ্রি। তার মানে গল্পটা বলছে এরকম যে এই একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, শিরকোণ মানে হচ্ছে যে এটা এ বি সি, বলছে এই বাহু আর এই বাহু সমান, তাদের সংলগ্ন কোণ হচ্ছে যেটা, এটা হচ্ছে শিরকোণ। শিরকোণটা মান কত বলছে? শিরকোণটা মান বলছে 80 ডিগ্রি। আচ্ছা, এই কোণটার মান যদি 80 ডিগ্রি হয়, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? সমান বাহুদ্বয়ের সঙ্গে লাগা ভূমি সংলগ্ন কোণ দুটো সমান হয়, তার মানে এই কোণের এই কোণ সমান হয়। বা সেটাও যদি তোমার মনে রাখবে, তুমি বলবে এই বাহু সমান, তাহলে এই বাহু বিপরীত কোণ কোনটা? এটা। আর এই বাহু সমান, তার বিপরীত কোণ এটা, তাহলে এই বাহু দুটো যদি সমান, তাহলে তার বিপরীত কোণগুলো সমান হবে। এর আগে দিন বলেছিলাম সমান হবে। তাহলে কোণ বি ইকুয়াল টু হচ্ছে কোণ সি। তাহলে কোণ বি প্লাস কোণ সি মানে কত হবে? কোণ বি প্লাস কোণ সি মিলে কত হবে? এটা 80 ডিগ্রি, বাকি দুটো মিলে কত হবে? 180 মাইনাস 80, মানে এই দুটো মিলে হবে 100 ডিগ্রি। এই দুটো মিলে কত হবে? 100 ডিগ্রি। আর দুটোই তো সমান, দুটোই সমান, তাহলে অর্ধেক অর্ধেক হবে। তাহলে কোণ বি সমান সমান কোণ সি কত হবে? 100/2, মানে 50 ডিগ্রি হবে। এটাও 50 হবে, এটাও 50 হবে। মুখোমুখি পড়ার কোশ্চেন আমি লিখে দেখালাম। কারণ কি? শির কোণটা বলছে 80 ডিগ্রি, তাহলে এই দুটো মিলে হবে 100 ডিগ্রি। তিনটা মিলে যেহেতু 180 হয়, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে এটাই 80, তাহলে এই দুটো মিলে 80, 100, এই দুটো মিলে 100, আর এই দুটো সমান, আবার এই কোণ দুটো সমান, তাহলে এটা 50, এটা 50। এই ধরনের অনেক কোশ্চেন প্র্যাকটিস করব আমরা, এরপর পরবর্তীতে আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, একই টাইপের দুটো কোশ্চেন চলে এসছে, যে দুটো সরলরেখা ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো কেমন হয়? বলো কি হবে? সমান, অসমান, পূরক, সম্পূরক, কি হবে? দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে,
দুটো সরলরেখা যদি সমান হবে, এখানে কোনো সমান্তরালের কোনো গল্প নেই। বিপরীত কোণ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল যেটা বলা হয়, এই কোণ আর এই কোণের মান সমান, এই কোণ আর এই কোণের মান সমান হয়। এখানে কোনো সমান্তরালের কোনো গল্প নেই। দুটো সরলরেখা ছেদ করলেই আমি বলতে পারবো চোখ বন্ধ করে, ছেদ করা মানে এইটা আর এটা সমান হবে, আর এইটা এটা সমান হবে। এগুলোকে বলা হয় বিপরীত কোণ, ইংরেজিতে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। কোশ্চেন নাম্বার 9, লাস্ট কোশ্চেন। বলছে একটি সুষম দশভুজের প্রতিটি বহিঃকোণের মান কত? এটা তো আরো ইজি হয়ে গেল কোশ্চেন। কত? সুষম দশভুজের প্রতিটি বহিঃকোণের মান কত ডিগ্রি? কেউ বলো। 36 ডিগ্রি। কারণ টোটাল বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি, আর বাহুর সংখ্যা কয়টা? 10টা, তাহলে প্রত্যেকটার মান কত হয়ে যাবে? 36 ডিগ্রি। এটা একদম ইজি ছিল, যাই হোক শেষে দিয়ে দিয়েছিল। তো এই ছিল আজকের জ্যামিতির একটা ছোট পার্ট। এর আগের দিন যতটা করেছিলাম তার থেকে আজকে মোটামুটি কমই করালাম। এরপর দিন একটু বেশি করাবো, ম্যানেজ করে দেবো। এবং জ্যামিতিটা এইভাবে আমাদের কমপ্লিট করতে হবে। এবং আরো কিছু কিছু জিনিস বাকি আছে এখনো। ওদিকে যেমন সিম্পলিফিকেশন করানো হয়নি, আবার এরিথমেটিকের সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট করানো হয়নি, এটা করাতে হবে, ওটা থাকে পরীক্ষায় দেখলাম। হ্যাঁ, ঠিক আছে, গুড নাইট।